আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেয়েরা? আলহামদুলিল্লাহ মিস ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মেয়েরা লেখাপড়া কেমন চলছে? ম্যাম ভালো। ভালো মিস। আচ্ছা, আমরা কিন্তু দেখতে দেখতে কি আমাদের পরীক্ষার একেবারে কাছাকাছি চলে এসেছি, তাই না? আমাদের হাতে আর বেশি সময় নেই। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই সময়টাকে আমাদেরকে খুব কাজে লাগাতে হবে, অর্থাৎ মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। পরীক্ষা কয় তারিখ থেকে আমাদের বলো তো মেয়েরা? 24 তারিখ থেকে। 24 তারিখ। 24 তারিখেই বাংলা হবে, তাই না? না মিস ম্যাথ হবে। তারিখে অঙ্ক ম্যাথ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে গণিত পরীক্ষা। আচ্ছা ঠিক আছে। তো সম্ভবত তোমাদের সাথে আজকে আমার শেষ ক্লাস, তাই না? কারণ পরীক্ষার আগে আর ক্লাস পাবো আমরা। মিস মঙ্গলবার দিন ছিল তো, মঙ্গলবার দিন তো আর ক্লাস হবে না। হবে না, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের সিলেবাস সংক্রান্ত কি আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? একটু আমি বাংলা প্রথম পত্রের কথা একটু বলি। তোমরা বাংলা প্রথম পত্রে যে পদ্য গদ্য বা আনন্দ পাঠের গল্প দেওয়া হয়েছে খুব ভালো করে পড়বে। হ্যাঁ, কবি পরিচিতি, লেখক পরিচিতি, শব্দের অর্থ, পাঠ পরিচিতি বা গল্পের ভিতরগুলো, কবিতার লাইনগুলো খুব ভালো করে পড়বে। কারণ তোমাদের তো তোমরা জানোই যে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। হ্যাঁ, দুইটা দুইটা করে 4টা আসবে সৃজনশীল প্রশ্ন। তো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার জন্য নম্বর থাকবে 10 করে 20 নম্বর। এবং সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম তো জানো মেয়েরা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম জানো না? জি মিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ঠিক নিয়ম অনুযায়ী আমরা প্রশ্নে যা বলা হবে ঠিক সেইভাবেই উত্তরগুলো লিখবে। আজে বাজে কথা লিখে পৃষ্ঠা ভরে ফেলবে না, যেন সঠিক উত্তরটা থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আর জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর অবশ্যই একটি বাক্যে লিখতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমরা 2টি বাক্যে উত্তর দেব। দুঃখিত, 2টি বাক্য না, কি বলবো, 2টি প্যারায় লিখবো। হ্যাঁ, প্রথমটাতে জ্ঞানমূলক এবং পরে ব্যাখ্যা করব। তারপর প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে আমরা 3টি প্যারা করে উত্তর লিখবো। আর উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরে আমরা 4টি প্যারায় উত্তর দিব। ঠিক আছে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে প্রশ্নের উত্তরগুলো লিখবে, তাহলে নম্বরটা একটু ভালো আসবে। আর হচ্ছে বাংলা সপ্তবর্ণ বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, সৃজনশীল প্রশ্নগুলো, সেগুলো পড়বে, সেগুলো যেন বাদ না যায়। ঠিক আছে, কবি পরিচিতি, লেখক পরিচিতি, শব্দের অর্থ, পাঠ পরিচিতি, এগুলো তো পড়বোই, সাথে আমরা অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলোও শিখে ফেলবো। এগুলো যেন আমাদের বাদ না পড়ে। আর বাংলা দ্বিতীয় পত্রের বেলায় আমরা বলবো যে ব্যাকরণ অংশ থেকে আমাদের দেওয়া আছে ভাষা এবং সন্ধি। এটা প্রশ্নের উত্তরও আসবে, এখানে প্রশ্নের উত্তর লিখতে হবে। হ্যাঁ, আমি ক্লাস চলাকালীন সময় যে প্রশ্নগুলো দিয়েছি বা সন্ধি বিচ্ছেদ করিয়েছি এগুলো পড়লেই হবে। এগুলো এই প্রশ্ন থাকবে, আর পাশাপাশি কিন্তু বহু নির্বাচনী প্রশ্নও থাকবে। গত ক্লাসে বহু নির্বাচনের উপর একটা ক্লাস নিয়েছি না? হ্যাঁ, আর হচ্ছে পাশাপাশি ভাব সম্প্রসারণ, আবেদনপত্র দিয়েছি। তো এগুলো একটু ভালো করে ভাব সম্প্রসারণ আর আবেদনপত্র তো 2টা করে থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, 2টা করে থাকবে, একটা লিখতে হবে। মিস সন্ধি বিচ্ছেদ বিচ্ছেদ যে আছে সেটা কি শুধু বইয়ের থেকেই, বইয়ের গুলো পড়লেই হবে? কোনগুলো? সন্ধি বিচ্ছেদ যেগুলো। সন্ধি বিচ্ছেদ, হ্যাঁ বইয়ের গুলোই পড়ো। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। মিস সোমবারে কি আমাদের স্কুল খোলা?
আচ্ছা, এটা হয়তো আগামীকালকে তোমাদের জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি এখন সঠিক বলতে পারছি না বাবা। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আর মেয়েরা, তোমরা সবাই যারা আজকে জুম ক্লাসে অংশগ্রহণ করেছো, অনেক অনেক ধন্যবাদ। এবং চ্যাট বক্সে সবাই নাম রোলটা দিয়ে দাও। আচ্ছা মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্বৃত্তি বই, এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার সকাল 9টার জুম ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ, এবং পাঠ শিরোনাম হচ্ছে অধ্যায় 1 ভাষা এবং অধ্যায় 4 সন্ধি। এবং এখান থেকে আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন করব, যেটা আমরা গত ক্লাসেও করেছিলাম। এবং অবশ্যই এই ভাষা এবং সন্ধির অধ্যায়টি আমাদের বার্ষিক সিলেবাসের আলোকে, কারণ আমরা জানি যে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী 50 নম্বরের একটি পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষার তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। সেই সিলেবাসের আলোকেই আজকে আমরা ব্যাকরণ অংশটুকু করব। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমাদের বাড়ির কাজ কি ছিল? গত ক্লাসের বাড়ির কাজ ছিল তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছিল। সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লেখার কথা ছিল। তো প্রশ্নগুলো ছিল কি, 1 নং প্রশ্ন থেকে 15 নং প্রশ্ন পর্যন্ত বাড়ির কাজ ছিল, অর্থাৎ 15টি প্রশ্ন আমি দিয়েছিলাম। সেই উত্তরগুলোই লেখা এবং শেখা তোমাদের বাড়ির কাজ ছিল। তাহলে দেখো আমরা প্রশ্নগুলো দেখি। আমাদের প্রশ্নগুলো কি ছিল? বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন। 1 নং প্রশ্ন কি বলো তো? আফা বলো। মানুষ কিসের অধিকারী? হ্যাঁ, বলো উত্তরটা কি হবে? ভাষা সম্পদ। ভাষা সম্পদের অধিকারী। সবাইকে লিখেছি আমরা? জি মিস। বাড়ির কাজ করেছি? জি মিস। আচ্ছা ঠিক আছে। তো মানুষ কিসের অধিকারী? আবার মানুষ ভাষা সম্পদের অধিকারী। অধিকারী। আচ্ছা, তারপর আমাদের 2 নং প্রশ্ন হচ্ছে ভাষা কি? মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টি ভাষা। একজন আমরা উত্তর দিই, সবাই একসঙ্গে দিলে আমরা উত্তরটা শুনতে পাবো না। হ্যাঁ, আমরা সবাই না বলে একজন আমরা উত্তরটা দেই। ভাষা হচ্ছে ধ্বনির সমষ্টি। হ্যাঁ, আমিনা পাঠান বলো তো। মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাই ভাষা। আচ্ছা ঠিক আছে, তাহলে মূলত আমাদের জানতে হবে যে ভাষা হচ্ছে অর্থবহ কতগুলো ধ্বনির সমষ্টি। মূলত এটাই বলতে হবে। হ্যাঁ, যে ভাষা হচ্ছে অর্থবহ কতগুলো ধ্বনির সমষ্টি। আচ্ছা 3 নং প্রশ্ন। হ্যাঁ, 3 নং প্রশ্ন হচ্ছে মানব গোষ্ঠীর সবচেয়ে, যারা উত্তরগুলো লিখেছো যদি ভুল হয়ে থাকে তাহলে আজকে আমরা উত্তরগুলো বলে যাচ্ছি, অর্থাৎ আমিও বলছি বা তোমরাও উত্তরগুলো বলছো। তো যাদের ভুল আছে ঠিক করে নিও। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ কোনটি? এটা সবাই আমরা জানি, কোনটা বলো? ভাষা। ভাষা। গুড। হ্যাঁ, তারপর আমাদের 4 নং প্রশ্ন হচ্ছে মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের উন্নত মাধ্যম কোনটি? ভাষা। হ্যাঁ, এটাও আমরা বলবো যে ভাষা। পারস্পরিক ভাব বিনিময়ের উন্নত মাধ্যম। এখানে কিন্তু আমি অপশন দেইনি, হ্যাঁ, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা বের করবা সেই জন্য। কিন্তু
পরীক্ষায় অবশ্যই অপশন থাকবে, 4টি অপশন থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটা বের করে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, সবাই টিক চিহ্ন দিবে। মিস টিক চিহ্ন হ্যাঁ, 4টি থাকবে অপশন এবং বৃত্ত দেওয়া থাকবে, তো বৃত্ত ভরাটের দরকার নাই, তোমরা টিক চিহ্ন দিবে, কারণ বৃত্ত ভরাট করতে গেলে তোমরা নতুন তো সময় বেশি লাগবে, আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই জন্য প্রশ্নের উপরে লেখাই থাকবে, একটু ভালো করে দেখবে যেটা লেখা থাকবে, যদি বৃত্ত ভরাট লেখা থাকে বৃত্ত ভরাট করতে হবে, আর যদি টিক চিহ্ন থাকে তাহলে টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের 5 নং প্রশ্ন হচ্ছে, আদিমকালে মানুষের ভাব বিনিময়ের মাধ্যম ছিল কোনটি? ইশারা ইশারা ইঙ্গিত আর অঙ্গ প্রত্যঙ্গ। ইশারা ইঙ্গিত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আচ্ছা, ঠিক আছে। ইত্যাদি। হ্যাঁ, আমরা তাহলে বলবো যে আদিমকালে মানুষের ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা ইঙ্গিত। আচ্ছা, তারপর আমরা 6 নং প্রশ্নে যাচ্ছি। আমাদের 6 নং প্রশ্ন হচ্ছে, মানুষ নিরন্তর প্রচেষ্টা ও সাধনার মাধ্যমে কি করতে সক্ষম হলো? বলো, কি করতে সক্ষম হলো? প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম। প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহার। এটা তো সঠিক উত্তরটাই আসে নাই। প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহার। উচ্চারণ ও ব্যবহারে সক্ষম। ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহার করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, কি করতে সক্ষম হয়েছে? আচ্ছা, কি করতে সক্ষম হয়েছে অর্থাৎ মানুষ নিরন্তর ও প্রচেষ্টার মাধ্যমে ধ্বনির, হ্যাঁ না ঠিক বলেছো, ওইটুকু বললেও হয়, কিন্তু এখানে ধ্বনির কথাটাও আসবে। হ্যাঁ, ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহার করতে সক্ষম হয়েছে। আচ্ছা, 7 নং প্রশ্ন হচ্ছে, ভাষা কিসের সাহায্যে গঠিত? বলো। কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে ধ্বনির গঠিত। সাহায্যে। একজন কষ্ট কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে। একজন মিউট করো, বাকিরা মিউট করো। আনিকা বলো। মিউট করো, বাকিরা মিউট করে ফেলো। আনিকা বলো। কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে। কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে। গুড। আচ্ছা, তারপর হচ্ছে 8 নং প্রশ্ন হচ্ছে, কত শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে? সপ্তম শতকে। 7ম শতকে। আচ্ছা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আচ্ছা, পরের প্রশ্ন কি? বাবা, শব্দ হচ্ছে কার? মিউট করো, মিউট করো। আচ্ছা, এরপর আমাদের 9 নং প্রশ্ন ছিল, বাংলা ভাষা কত বছরের পুরনো? 1000 বছরের পুরনো। আচ্ছা, এটা তোমরা একটু লক্ষ্য করো মেয়েরা, তোমাদের পাঠ্য বইয়ের 2 পৃষ্ঠায়। হ্যাঁ, সবাই একটু 2 পৃষ্ঠা বের করো তো। 2 পৃষ্ঠা দেখো, 2 পৃষ্ঠায় হচ্ছে আচ্ছা মেয়েরা, একটু 2 পৃষ্ঠা বের করেছো? জি মিস। আচ্ছা, 2 পৃষ্ঠায় দেখো, এখানে যে আমরা একটা প্যারা আছে আমাদের, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। হ্যাঁ, এখানে প্রথম লাইনটিতে বলা হয়েছে বাংলা ভাষা 1000 বছরের পুরনো। পেয়েছো তোমরা? জি মিস। আচ্ছা, তারপর আবার দেখো, সাধু ও চলিত ভাষা, চলিত রীতি, সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য। এই প্যারাটা পেয়েছো? একেবারে শেষ প্যারাটা, 2 পৃষ্ঠার। কথা বলো। জি মিস। আচ্ছা, এখানে দেখো 4 নাম্বার লাইনটাতে আসো, এই প্যারার 4 নাম্বার লাইন। এখানে দেখো বলেছে বাংলা ভাষা প্রায় 1500 বছরের পুরনো। পেয়েছো? জি মিস। তাহলে এখন কোনটা উত্তর দিবে তোমরা বলো তো? মিস 1500 বছরেরটা। 1500 আচ্ছা, শোনো, 1500 বছরেরটা তো দিবে, কিন্তু তোমরা একটু অপশনের দিকে লক্ষ্য রাখবে। হ্যাঁ, যে অপশনে কি আছে। তোমাদের অপশনে যদি 1500 বছর পাও, কারণ এখন 4টি করে অপশন দেওয়া থাকবে। হ্যাঁ, 1500 বছর পাও, তাহলে অবশ্যই 1500 বছরের পুরনো সেই উত্তরটাই সঠিক উত্তর দিবে। আর যদি ওখানে 1000 বছর থাকে, বছর মিস দুইটাই থাকলে?
দুইটাই থাকলে মিস দুটো অ্যান্সারই থাকে। দুইটা থাকলে 1500 বছরের দিয়ে দিও, ওকে ঠিক আছে? আমি কিন্তু সঠিক উত্তরটা এটাই নির্ধারণ করলাম যে 1500 বছরের পুরনো, এটা দিয়ে দিও। আচ্ছা, তারপর আমরা চলে আসি আমাদের 10 নং প্রশ্ন। আমাদের 10 নং প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি? আমরা জানি যে- ইন্দো ইউরোপীয় মূল ভাষা। আচ্ছা, আগে বলো আমাকে বাংলা ভাষার অর্থাৎ প্রত্যেক ভাষার কয়টি রূপ রয়েছে? দুইটি। দুইটি। হ্যাঁ, তো বলতে ভয় পাচ্ছ কেন? ভাষার দুইটি রূপ রয়েছে। হ্যাঁ, একটি হচ্ছে কি? সাধু ভাষা আর চলিত না ভাষা। না না না, হচ্ছে না। একটি হচ্ছে লিখিত রূপ আর একটি হচ্ছে মৌখিক রূপ। এটা তোমরা এখনো জানোই না, না? এটা বই পড়তে হবে, না পড়লে জানবে না। প্রত্যেক ভাষার দুটি রূপ রয়েছে, একটা হচ্ছে লিখিত রূপ আর একটি হচ্ছে মৌখিক রূপ, ঠিক আছে? তো এখানে আমি লিখিত রূপের কথা বলেছি যে বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি, তখন আমরা সাধু ভাষা। হ্যাঁ, বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ হচ্ছে সাধু ভাষা। আচ্ছা, তারপর আমরা দেখি 11 নং প্রশ্নটি হচ্ছে আমাদের সন্ধি শব্দের অর্থ কি? মিলন। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, সন্ধি শব্দের অর্থ মিলন। আচ্ছা, তারপর আমাদের 12 নং প্রশ্ন দেখো, সন্ধি কিসের পরিবর্তন ঘটায়? আচ্ছা, ধ্বনির। এই প্রশ্নের উত্তরের আগে আমাকে বলো, সন্ধি বলেছিলাম আমি পড়াতে গিয়ে যে সন্ধি 3টি কাজ করে থাকে। কি কি করে? 3টি কাজই আমাদের জানা দরকার। বিচ্ছেদ, পরিবর্তন আর এবং বিলোপ। বিলোপ। না তো, প্রথমত সন্ধি মিলন, পরিবর্তন এবং বিলোপ। মিলন, পরিবর্তন, আরেকটা হচ্ছে বিলুপ্তি। বিলুপ্তি। আবার বলছি আমি, সন্ধি 3টি কাজ করে থাকে। একটা হচ্ছে মিলন, পরিবর্তন, আরেকটি হচ্ছে বিলুপ্তি ঘটায়, ধ্বনির বিলুপ্তি ঘটায়। অর্থাৎ কি বিলুপ্তি অর্থ কি? লোপ পায়। বিলুপ্তি অর্থ কি? লোপ পাওয়া। লোপ পাওয়া, হারিয়ে যাওয়া যেটা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমাদের 13 নং প্রশ্ন। 13 নং প্রশ্নটা হচ্ছে বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। কারণ এখানে বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের পাঠ্য বই অনুসারে জেনেছি সন্ধিকে 2 প্রকার দেখানো হয়েছে, একটা হচ্ছে স্বরসন্ধি আরেকটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তাই না? কিন্তু বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ সন্ধিকে আলাদা এক প্রকার ধরে দেখানো হয় যে সন্ধি হচ্ছে 3 প্রকার, কিন্তু মূলত এই যে বিসর্গ সন্ধি, এই বিসর্গ সন্ধি হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধিরই অন্তর্ভুক্ত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের 14 নং প্রশ্ন, সৎ যোগ জন এর উচ্চারণটা হচ্ছে কি? সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? সজ্জন। সজ্জনের সন্ধি বিচ্ছেদ সৎ যোগ জন। তো এটি কোন সন্ধির উদাহরণ? ব্যঞ্জন সন্ধি। আমরা কেমন করে বুঝবো যে এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ? স্বরসন্ধি না? হ্যাঁ, না, হ্যাঁ, স্বরসন্ধির সঙ্গে কিসের ব্যঞ্জন সন্ধির মিলন হলে সেটা কি হয়ে যাবে? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। গুড, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সৎ, তয়ের কি নিব আমরা, বলো? অ। অ, অ, যেটাকে আমরা স্বরধ্বনি বলবো, ঠিক আছে? আর হচ্ছে বর্গীয় জ, জটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলনে কি হচ্ছে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি হচ্ছে। তাই আমরা এটা বের করতে পারবো বা বুঝতে পারলাম যেটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ হচ্ছে সজ্জন, ঠিক আছে? এইভাবে তোমাদের এই বিচ্ছেদটা দেখে বের করতে হবে যে এটা কোন সন্ধি। সেই ক্ষেত্রে তোমাদের সন্ধির সংজ্ঞাটা জানতে হবে, সন্ধির সংজ্ঞা জানা না থাকলে কিন্তু বের করতে পারবে না। হ্যাঁ, তোমরা আবার ভেবো না যে এই ম্যাডাম আমাদের 15টা প্রশ্ন দিয়েছে এখান থেকেই পরীক্ষায় আসবে। আর আমি এগুলো তো শিখবেই, পাশাপাশি পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ভাষার অধ্যায়টা, সন্ধির অধ্যায়টা, যে এই ধরনের প্রশ্নগুলোই থাকবে। আমি এগুলো নমুনা হিসেবে দিয়েছি। আচ্ছা, তারপর দেখো 15 নং প্রশ্ন হচ্ছে আমাদের চিন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কি হবে? চিৎ যোগ ময়। হ্যাঁ, চিৎ যোগ ময়, এটা হচ্ছে আমাদের চিন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, ঠিক আছে, তো যারা প্রশ্নের উত্তর বলতে পেরেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তো আমরা আমাদের পড়ার পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা দেখো, আমাদের শিখন ফল যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, যেহেতু আমরা বলেছি যে আজকে আমরা ভাষা এবং সন্ধি সম্পর্কে একটু আলোচনা করব আর বহু নির্বাচনী প্রশ্ন করব, তাহলে মেয়েরা ভাষা এবং সন্ধির পরিচয় ও সংজ্ঞা জানতে পারবে, সাধু ও চলিত ভাষার সংজ্ঞা এবং পার্থক্য জানতে পারবে, সন্ধির প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, সন্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে এবং সন্ধি বিচ্ছেদের নিয়ম জানতে পারবে। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই জেনেছি যে আমাদের আজকের পাঠের বিষয় কি, বলো মেয়েরা? ভাষা ও সন্ধি। বহু নির্বাচনী প্রশ্ন। সন্ধি, এবং এই দুটি অধ্যায় থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন করব, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তা আজকে আবার কিছু প্রশ্নের উত্তর আমরা অনুশীলন করব। আচ্ছা, তাহলে আমরা যেই দুটি অধ্যায় আমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসেও ভাষা এবং সন্ধি অধ্যায় দুটি আমরা আলোচনা করেছি। তো আজকে সংক্ষিপ্তভাবে তোমাদের একটু সুবিধার জন্য পুনরালোচনা করে যাব যে আমরা ভাষা সম্পর্কে জেনেছি যে মানুষ হচ্ছে ভাষা সম্পদের অধিকারী এবং ভাব প্রকাশের প্রয়োজনেই এই ভাষার উদ্ভব হয়েছে। হ্যাঁ, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বোধ্য ধ্বনি সমষ্টি ভাষা। এই যে দেখো, আমি প্রশ্ন দিয়েছিলাম না ভাষা কি, এটার উত্তরটা এই যে এখানে আমরা পেয়ে যাই। হ্যাঁ, ভাষা হচ্ছে কি অর্থবহ কতগুলো ধ্বনির সমষ্টি। আচ্ছা, তারপর পরস্পর ভাব বিনিময়ের জন্য আমরা কি করছি, এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকমের ধ্বনি ব্যবস্থা। আর ভাষা হচ্ছে সেই অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনির প্রতীক। মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্য ভাবে পৌঁছে দেয়, তাই হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। আর ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। এটাও আমরা এই প্রশ্নটা পেয়েছি আমরা। আর সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা হচ্ছে একটি কি বলো, উন্নত মাধ্যম। আচ্ছা, এছাড়া আমরা জেনেছি যে আদিকালে যখন মানুষ গুহায় বসবাস করত তখন কি করতো, তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতো, এবং সেটা কিভাবে মাধ্যম ছিল কি ইশারা ইঙ্গিত বা অঙ্গিভঙ্গির মাধ্যমে। কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পারলো যে শুধুমাত্র এই অঙ্গভঙ্গির মাধ্যমে ভাব বিনিময়ের উপযুক্ত মাধ্যম নয়। সেই জন্য মানুষ কি করলো, যে ধ্বনির ব্যবহার শিখতে লাগলো, তাই না? আচ্ছা, এরপর আমরা ভাষার সংজ্ঞা জেনেছি যে ভাষা কাকে বলে। ভাষাকে সংজ্ঞায়িত করা হয়েছে যে মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকেই ভাষা বলে। আর এই ভাষা সম্পর্কে কয়েকজন ভাষা পণ্ডিত ভাষাকে সংজ্ঞায়িত করেছেন বিভিন্ন ভাবে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে ভাষা। ঠিক আছে। আর ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন, একজন বলো তো কে বলেছেন, কি বলেছেন? আমি বলি। হ্যাঁ বলো মা। মানুষ জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নামই ভাষা। আচ্ছা, আমি বলেছি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন। ডক্টর সুনীতি মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত কি স্বতন্ত্রভাবে অবস্থিত তথ্য হ্যাঁ, বাক্য। উচ্চারণটা কি হবে, উচ্চারণটা হবে স্বতন্ত্র অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ভাষা বলে। এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাকে এভাবে সংজ্ঞায়িত করেছেন। আচ্ছা, মূলত মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। ঠিক আছে। এরপর আমরা ভাষার বৈশিষ্ট্য জেনেছি। ভাষার কয়টি বৈশিষ্ট্য রয়েছে? চারটি। একজন বলো তো কি কি বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে এখানে, বলো। ভাষার কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত, ভাষার অর্থদক্ষতার গুণ বিদ্যমান, ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। গুড। আচ্ছা, এছাড়া আমরা জেনেছি যে আমাদের দেশ, কাল ও পরিবেশ ভেদে কি হয়,
ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে। তা আদিতে মানবের যে ভাষা ছিল কালের প্রবাহে মানুষ তা পরিবর্তন করেই ভাষার জন্ম দিয়েছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার আমরা দেখতে পাই। যেমন আমরা বাংলাদেশে বসবাস করে আমরা বাংলা ভাষায় কথা বলি, আবার ইংল্যান্ডে যারা বসবাস করে তাদের ভাষা কি বলতো? ইংল্যান্ডের ভাষা কি বলো মেয়েরা? ইংল্যান্ডের ভাষা কি বলে? এই উত্তর ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা। গুড, ভুল উত্তর দিবে না। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা ভাষার অধ্যায় থেকে আরো জেনেছি সাধু ভাষা চলিত ভাষা কাকে বলে, সাধু এবং চলিত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। তো একটু আমরা বলি তো সাধু এবং চলিত ভাষা। সাধু ভাষা কাকে বলে? কে বলবে বলো, সাধু ভাষা কাকে বলে? যে ভাষা ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান। একজন উত্তরটা দাও, নাম বলো, নাম বলে একজন উত্তরটা দাও। বলো সাধু ভাষা কাকে বলো, বলো বলো দ্রুত। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলো না, পূর্ণরূপ ব্যবহৃত হয় সেটা হচ্ছে পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। হ্যাঁ, আর যদি সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হলে তাকে চলিত ভাষা। একটু ভালো করে শোনো, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় তাহলে সেটাকে চলিত ভাষা বলে। ঠিক আছে, এখানে এই যে পার্থক্যের মধ্যেই আমরা সংজ্ঞা পেয়ে যাচ্ছি, বা এটাকে আমরা বৈশিষ্ট্য আকারেও লিখতে পারি। বৈশিষ্ট্য লিখতে হলে কিভাবে লিখতে হবে আমাকে একটু জানাও তো মেয়েরা। যদি আমরা সাধু ভাষায় চলিত ভাষার বৈশিষ্ট্য লিখি কিভাবে লিখবো? পয়েন্ট করে আলাদা আলাদা। হ্যাঁ, একেবারে 1 2 3 নম্বর দিয়ে দিয়ে প্রথমে আমরা সাধু ভাষার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা লিখবো, আর পরবর্তীতে আবার 1 2 3 এরকম নম্বর দিয়ে ধারাবাহিকভাবে আমরা চলিত ভাষার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো। ঠিক আছে, এইগুলো যেন লেখার বেলায় ভুল না হয়। তো আমরা পার্থক্যটা একটু দেখি, যেহেতু পার্থক্য এবং বৈশিষ্ট্য প্রায় একই কথা বলা হয়েছে। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য থেকেই এই ভাষা রীতির পার্থক্য সহজেই অনুধাবন করা যায়। এবং দেখো এখানে ছকের সাহায্যে সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য দেখানো হয়েছে, যেটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম। তো আমরা দেখি সাধু ভাষার পার্থক্য, সাধু এবং চলিত ভাষার পার্থক্যটা কি। সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন করিয়াছি, গিয়েছি, আর অপরদিকে চলিত ভাষা হচ্ছে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন করেছি, গিয়েছি। আর বলেছে সর্বনাম পদেরও ঠিক একইভাবে পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন তাহার, তাহারা, তাহাদের। অপরদিকে চলিত ভাষায় সর্বনাম পদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন তার, তারা, তাদের। আর এরপর রয়েছে যে সাধু ভাষায় আবার আমরা যদি দেখি তৎসম শব্দের ব্যবহারটা বেশি হয়। হ্যাঁ, প্রয়োগ বেশি মানে কিন্তু বোঝাচ্ছে ব্যবহার বেশি। আর চলিত ভাষায় আবার কি কোন 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 শব্দের ব্যবহার বেশি বলো? তদ্ভব, অর্ধতৎসম, দেশি এবং বিদেশি। কারণ মেয়েরা তোমরা কি এটা জানো যে উৎস বিচারে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। গুড, হ্যাঁ। তার মধ্যে কি কি আছে? এই যে দেখো, একটা আমরা পেয়েছি তৎসম শব্দ, আর অপরটি হচ্ছে, বাকি চারটা হচ্ছে আমাদের তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশি। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো আমাদের বলা হয়েছে অনুসর্গের কথা বলা হয়েছে, যে অনুসর্গেরও পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন হতে, দিয়ে। আর অপরদিকে হচ্ছে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তারপর বলেছে সাধু ভাষা হচ্ছে নাট্য, বক্তৃতা ও নাটকের জন্য অনুপযোগী, আর চলিত ভাষা হচ্ছে নাটক সংলাপের কি জন্য উপযোগী। সাধু ভাষা মার্জিত এবং চলিত ভাষা কি বলতো মেয়েরা? সাধু ভাষা মার্জিত, আর অপরদিকে চলিত ভাষা বলো?
চটুল, জীবন্ত ও লোকায়ত। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো আমরা গত ক্লাসে আমরা সন্ধি সম্পর্কেও জেনেছিলাম যে যখন আমরা কথা বলে থাকি তখন অনেক ক্ষেত্রে আমরা দ্রুত উচ্চারণ করে ফেলি এবং সেই দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি শব্দের যে ধ্বনির মিলন হয় এবং এই মিলনের ফলে কি হয়, একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনির বদলে যায়, আর এই দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকেই আমরা সন্ধি বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা জেনেছি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, এবং এই মিলনটি হচ্ছে কি বলা হয়েছে যে বিশেষ একটি প্রক্রিয়া যাকে বলা হয় ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনজাত প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, আমরা সন্ধি সংজ্ঞা জেনেছি, কি জেনেছি যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদের সন্ধির প্রয়োজনীয়তাটা আবার পুনরালোচনা করছি যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যখন দ্রুত উচ্চারণ হয় তখন কি হয়, দ্রুত উচ্চারণের ফলে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে এবং উচ্চারণ সহজতর হয়। হ্যাঁ, এগুলি একটু আন্ডারলাইন করে রাখো মেয়েরা, কারণ এগুলো ওই বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের দরকার হবে। তারপর সন্ধি কি করে, ভাষাকে বলতো সংক্ষিপ্ত করে, সংক্ষিপ্ত করে এবং দ্রুত উচ্চারণের ফলে আমাদের সময় কম লাগে, বানান লিখতে সহায়তা করে। তারপর উচ্চারণে অনেক শ্রুতি মধুর হয় এবং ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে থাকে। আর সন্ধি কি করে, নতুন নতুন শব্দ তৈরিতে সহায়তা করে, তাই না? তাহলে আমরা বলবো যে এই যে আমরা যে দিকগুলো উল্লেখ করেছি সেই উল্লেখিত দিকগুলোর বিবেচনায় আমরা বলতে পারি বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। আচ্ছা, আমরা সন্ধির প্রকারভেদ জেনেছি। সন্ধি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্বরসন্ধি, অপরটি ব্যঞ্জন সন্ধি। এবং স্বরসন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃতিগত স্বরসন্ধি আর অপরটি হচ্ছে খাঁটি বাংলা স্বরসন্ধি। ঠিক একইভাবে আবার ব্যঞ্জন সন্ধি, দেখো ব্যঞ্জন সন্ধিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে তৎসম বা সংস্কৃতিগত ব্যঞ্জন সন্ধি আর অপরটি হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আমরা স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির সংজ্ঞাও জেনেছি যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে কি বলে, বলো মেয়েরা? স্বরসন্ধি। গুড। আর অপরদিকে স্বরধ্বনির সঙ্গে যদি ব্যঞ্জন ধ্বনির অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন হয় তাহলে সেই সন্ধিকে কি বলে? ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আর বলা হয়েছে যে বিসর্গ সন্ধি বলে ব্যঞ্জন সন্ধিরই আরেকটি প্রকারভেদ রয়েছে, যেটিকে বলা হয় যে বিসর্গ সন্ধির সঙ্গে স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধির মিলনকে কি হয়, বিসর্গ সন্ধি হয়। আর এটা তো আমি বলেছি যে বিসর্গ সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধিরই অন্তর্ভুক্ত। আচ্ছা, এছাড়া আমরা এটাও জেনেছি যে শব্দের উৎস বিচারে সন্ধিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে তৎসম বা সংস্কৃতগত সন্ধি আর অপরটি হচ্ছে খাঁটি বাংলা সন্ধি। আবার ঠিক এগুলোকেই দুই ভাগে ভাগ করা হয়েছে, যে দেখো তৎসম সন্ধি স্বর ও ব্যঞ্জন ভেদে আবার কয় প্রকার, বলো? তৎসম সন্ধি বলেছে স্বর ও ব্যঞ্জন ভেদে কয় প্রকার, বলো মেয়েরা? দুই প্রকার। কি কি? এক হচ্ছে তৎসম বা সংস্কৃতগত স্বরসন্ধি আর অপরটি হচ্ছে তৎসম বা সংস্কৃতগত ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে। আর এরপর আছে আমাদের খাঁটি বাংলা সন্ধি। আবার খাঁটি বাংলা সন্ধিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে খাঁটি বাংলা স্বরসন্ধি আর অপরটি হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। তো এই সন্ধির অধ্যায়টা পুরোটাই খুব ভালো করে পড়তে হবে তোমাদের। এক হচ্ছে প্রশ্নের উত্তর লেখার জন্য, অপরদিকে হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের বহু নির্বাচনী প্রশ্নে চলে এসেছি। দেখো আমাদের 1 নং প্রশ্ন, মেয়েরা এই প্রশ্নগুলো একটু তুলে নাও তোমরা। হ্যাঁ, সব স্ক্রিন নিয়ে নাও। দেখো 1 নং প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি, বলো? কি আমরা কি এটার উত্তর জানি? ভাষা। ইন্দো মিস, এটা কি একটা ভাষা হবে? আচ্ছা, আমি আবার বলছি প্রশ্নটা কি। আমাদের প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের
ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ইশারা, ইঙ্গিত আর অঙ্গ প্রত্যঙ্গ। হলো না বাবা, উত্তরটা সঠিক হয়নি। পদ্য হবে, পদ্য। আবার আমি বলছি, হ্যাঁ সিন্ধু ইউরোপের মূল ভাষা। আমি আবার বলছি না, বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে পদ্য। ঠিক আছে, মিস বুঝতে পারিনি, আবার একটু বলবেন? 3 পৃষ্ঠায় পাবা উত্তরটা। পদ্য ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। পদ্য গদ্য হয় না, সেই পদ্য বলেছি। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে পদ্য। আচ্ছা, তারপর বলো 2 নং প্রশ্ন কি এখন বুঝতে পেরেছো? 1 নং উত্তরটা সবাই? জি মিস। জি মিস। এটা 3 নং পৃষ্ঠায় পেয়ে যাবা উত্তরটা। হ্যাঁ, তারপর দেখো 2 নং প্রশ্ন হচ্ছে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা তো সবার জানার কথা, বলো। 1800। 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, গুড। আচ্ছা, এরপর আমাকে বলো 3 নং প্রশ্ন, দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পরিবর্তন ঘটে? উত্তর দাও মেয়েরা। মিস ভাষার। ভাষার হ্যাঁ, পরিবর্তন। ধন্যবাদ, ভাষার পরিবর্তন ঘটে। আচ্ছা, তারপর 4 নং প্রশ্ন হচ্ছে মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে কোন ভাষা প্রচলন হলো? সাধু ভাষা। লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষা, এটা হবে চলিত ভাষার প্রচলন হয়েছে। আচ্ছা, তারপর দেখো আমাদের 5 নং প্রশ্ন হচ্ছে, প্রশ্নগুলো তুলে নিও কিন্তু, হ্যাঁ মেয়েরা। 5 নং প্রশ্ন হচ্ছে বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা কোনটি? চলিত ভাষা। গুড, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 6 নং প্রশ্ন, চলিত ভাষার উচ্চারণ কেমন? হালকা ও গতিশীল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, উত্তর সঠিক হয়েছে। এরপর আমরা 7 নং প্রশ্নে চলে যাই, তৎসম সন্ধি স্বর ও ব্যঞ্জন ভেদে কয় প্রকার? একটু আগে বলেছি আমি, বলো। 2 প্রকার। 2 প্রকার, গুড। আচ্ছা, এরপরের আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো আমাদের 8 নং প্রশ্ন। 8 নং প্রশ্নটি হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়? স্বরসন্ধি। স্বরসন্ধি, গুড। আচ্ছা, তারপর এখন বলো আমাদের 9 নং প্রশ্ন, কাঁচকলা কোন সন্ধির উদাহরণ? ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি। বলো না, দুইজনের একজনের উত্তর সঠিক হয়নি, এটা হবে খাঁটি বাংলা। খাঁটি বাংলা সন্ধির উদাহরণ, হ্যাঁ, কাঁচকলা হচ্ছে খাঁটি বাংলা সন্ধির উদাহরণ। আচ্ছা, তারপরে এখন আমাকে বলো চলচ্চিত্র শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চলত যোগ চিত্র, চলচ্চিত্র। গুড, হ্যাঁ, তাহলে এই সন্ধি বিচ্ছেদ গুলো আমাদের ভালো করে শিখতে হবে যেন আমরা সঠিক উত্তরটি দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে অনেকেই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছো। আর বাকিরা কি ঘুমিয়েছিল নাকি, না শুনেছো উত্তরগুলো? যারা উত্তরগুলো শুনেছো তারা তো বলবো যে এখনই শিখে ফেলেছো, আর যারা বুঝতে পারো না বা শিখতে পারো নাই তারা পাঠ্য বইয়ের সহায়তায় উত্তরগুলো শিখে ফেলবে। ঠিক আছে, এটা তুলে নিয়েছো মেয়েরা? জি মিস। আচ্ছা, তাহলে এর আগের ক্লাসে 15টি প্রশ্ন দিয়েছে, আজকে 10টি। কয়টি হলো প্রশ্ন? মিস 25টি। 25টি। আচ্ছা, কিন্তু আমরা 25টি প্রশ্নের উপর নির্ভর করে বসে থাকবো না। হ্যাঁ, আমি এগুলো কিন্তু আবার বলছি যে এই প্রশ্নগুলো আমি নমুনা হিসেবে দিয়েছি, যে এই ধরনের প্রশ্নগুলোই আমাদের পরীক্ষায় হবে। তো তোমরা ভাষা এবং সন্ধি অধ্যায়টা খুব ভালো করে পড়বে যেন আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে 15 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যেমন 15তে আমরা সবাই 15 পাই, ঠিক সেইভাবে আমরা প্রস্তুতি নিব। ঠিক আছে মেয়েরা? মিস হ্যাঁ বলো মা। মিস আমাদের গ্রুপে অনেকে বলছে যে আজকে ফর্ম জমা দিতে হবে, আজকে কি ফর্ম জমা দিতে হবে? যদি তোমার কমপ্লিট হয়ে যায় তাহলে ক্লাস শেষ করে এসে জমা দিয়ে যেও। মিস আমার এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, কমপ্লিট না হলে পরে দাও। যদি মিস আমরা অনেক ফর্ম পাইনি।